বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম ক্রিয়েটিভ আলাপ চ্যানেলে। যুদ্ধের পরিস্থিতি এখন যুদ্ধবিরতি অবস্থায় আছে। যুদ্ধবিরতি আছে, এটা শুধু ইরান আর আমেরিকার পক্ষ থেকে বলা যায়, কিন্তু এটা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি, এটা ইসরায়েল বলেনি যে আমরা যুদ্ধবিরতি মেনে নিলাম। আবার ডোনাল্ড ট্রাম্প হয়তো উপসাগরীয় অঞ্চলের নৌবাহিনীকে স্থির থাকতে বলেছেন, কিন্তু এর মানে এই না যে যুদ্ধ থেকে তিনি ট্রুথ সোশ্যাল থেকে সরে গেছেন। ওনার ট্রুথ সোশ্যালে কিন্তু অলরেডি সবসময় যুদ্ধের মতনই হুমকি ধামকি কুস্তি রেসলিং যা আছে আগের মতন সবই চলছে। উনি যেটা রিসেন্টলি করেছেন, এই যে এই মুহূর্তে এই ভিডিওটা করার মুহূর্তে যে খবরটা সবচেয়ে বেশি চাউর হয়েছে যে উনি ইরানকে উপযুক্ত সময়ে শেষ করে দেবেন, এই মর্মে একটি পোস্ট করেছেন ওনার ট্রুথ সোশ্যালে। বলেছেন যে ইরান, আমরা এক সময় হরমুজ প্রণালীতে জাহাজ ঢুকবে জাহাজ বেরোবে, সেটা হবে একদিন, এবং সেটা করার জন্য যে প্রচেষ্টা সেটা ইরান ব্যর্থ করে দিচ্ছে। আর এই জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে, যেহেতু 21 ঘন্টার আলোচনাটা ব্যর্থ হয়েছে, তাই ইরানকে ধ্বংস করে দেওয়া ছাড়া এখন কোনো বিকল্প নেই। উনি যদি ধ্বংসই করে দেবেন তাহলে কিন্তু উনি সিজ ফায়ারে যেতেন না। উনি ধ্বংস করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, ওনার ক্ষমতা নাই ইরানকে ধ্বংস করে দিতে, সেটা বলছি না। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ইরানকে ধ্বংস করতে পারে আমার বিশ্বাস। এবং এটা অ্যানালিস্টরা সবাই বলে যে এটা কোনো ব্যাপার না যে আপনি ধ্বংস করে দিতে পারবেন না, এটা ব্যাপার না। কিন্তু ধ্বংস করতে গেলে, কাউকে দৌড়াতে গেলে নিজেরও তো দৌড়াতে হয়। হয়তো মধ্যপ্রাচ্যের আরব দেশের উপর বোমা হামলা করলে যদি বিস্তর পরিমাণ ক্ষতি সাধন করা হয় আরব দেশগুলোকে, তাহলে আহ, আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাতে কি যায় আসে? মার্কিন যুক্তরাষ্ট্র তো আটলান্টিকের ওপারে, ওখানে গিয়ে তো আর কেউ আক্রমণ করছে না। আবার আরব দেশে হলে আরব দেশগুলো, ইরানের সক্ষমতা তো নাই যে আরব দেশগুলোকে অতিমাত্রায় ধ্বংসযজ্ঞে পরিণত করতে পারবে। কিন্তু ইরানের রাজধানী তেহরানকে যদি একদম ধ্বংস করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল মিলে, অথবা দুই দুই পক্ষ মিলে, তাহলেও কিন্তু ইরান যে ধরনের রিটালিয়েট করবে সেটা খুব সামান্য। কিন্তু একটা কথা ঠিক, যে এই যে সামান্য পরিমাণ ক্ষতি, সেই সামান্য পরিমাণ ক্ষতি নেবার মতন ক্ষমতা ইরানের, ধ্বংস হয়ে যাওয়ার পরে নেবার ক্ষমতা আছে, কিন্তু আমেরিকার সামান্য পরিমাণ ক্ষতি নেবার ক্ষমতা নাই। ব্যাপারটা অনেকটা হাতি আর পিঁপড়ার গল্পের মতন। হাতি অনেক পা দিয়ে থেতলে দেয় সবকিছুকে, কিন্তু যদি কানের ভেতরে একটা পিঁপড়া ঢুকে বসে থাকে তাহলে পিঁপড়ার সাথে পারে না। অনেকটা সেরকমই অবস্থা কিন্তু ইরানের আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার অ্যানালাইসিস কোনোভাবেই বলে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান জয়ী হয়ে যাবে। ইরান ধসায় দিবে, এই করবে, হামলা করে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করে দিবে, তা না। মূলত আমরা যেটা বলতে চাচ্ছি, যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলি বা যুদ্ধ নিয়ে কথা বলি, যে এখনকার মতন সিচুয়েশন বিগত কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্র পড়েনি, সিরিয়াসলি পড়েনি। কারণ ইসলামী রেভলিউশন হওয়ার পরে থেকে এখন পর্যন্ত প্রায় 50-60 বছর হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো বৈঠক, সেটা মধ্যম সারির নেতাদের সাথে বা মধ্যম সারির কর্মকর্তাদের সাথে মিটিং এ নেগোসিয়েশনে অনেক নিষেধাজ্ঞা হয়েছে, অনেক নিষেধাজ্ঞা উত্তোলন হয়েছে, কিন্তু এই ধরনের আলোচনায় কখনো তারা বসেনি। একেবারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত বসে গেছে ইরানের সাথে আলোচনায়। এটা কিন্তু হয়নি। এটা হয়েছে কেন? এটা হয়েছে যে পিঁপড়াটা কিন্তু হাতির কানের মধ্যে যে বা সুরের ভেতরে যে বসে পড়েছে। এখন সে যতই হুমকি ধামকি করুক, যাই করুক না কেন, তাকে নেগোসিয়েশনের টেবিলে আসতে হয়েছে। আপনার কি মনে হয় আমেরিকা যদি এই ধরনের সিচুয়েশনে না পড়তো, তাহলে কি কখনো ইরানের সাথে এই অবস্থায় বসতো? আসলে নেগোসিয়েশনে বসাটা আমেরিকার জন্য আমি বলবো একটা নৈতিক পরাজয়, ইরানের জন্য একটা নৈতিক বিজয়, যুদ্ধ বিজয় না।
যুদ্ধে এখনো ইরান বিজয়ী হয়নি, কিন্তু নৈতিকভাবে বিজয়ী হয়েছে। আর যুদ্ধে ইরান বিজয়ী হবে, আসলেই হবে কিনা সেটা দেখার বিষয় আছে। কারণ যুদ্ধটা এখন আর গ্রাউন্ড ফোর্স বা এয়ার ফোর্স দিয়ে হচ্ছে না, যুদ্ধটা হয়ে গেছে পুরাটাই অর্থনৈতিক যুদ্ধ, হরমুজ প্রণালী কেন্দ্রিক যুদ্ধ। সেখানে ইরান এখনো আপার হ্যান্ডে আছে। এখন ইরান যে সিচুয়েশন আছে এখন, এই সিচুয়েশন থেকে ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকার কিন্তু বসতে হয়েছে। আমেরিকার বসতে হয়েছে, কথা বলতে হয়েছে ইরানের সাথে। এটা একটা নৈতিক পরাজয়। কিন্তু যদি এখানে তারা একটা ডিল করে ফেলতো, ডিল করে ফেললে কিন্তু নৈতিক পরাজয় থেকে তারা মুক্ত হয়ে যেত। মুক্ত হতো না, একদম পরাজয় হিসেবে এটা গণ্য হতো, ডিলটা ইরানের বিজয় হিসেবে গণ্য হতো। এটাও কিন্তু তাদের চিন্তার বিষয় আছে। আবার ইসরায়েলও চাচ্ছে না যে একটা ডিল খুব দ্রুত হয়ে যাক, আর এই অঞ্চলে একটা যুদ্ধ বিরতি চলে আসুক। আসলে সেটা কিন্তু ইরান ইসরায়েলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা, গ্রেটার ইসরায়েল বলেন বা তার যুদ্ধটাকে জিয়ে রাখার পরিকল্পনা, এগুলা সে বাস্তবায়ন করতে পারবে না। এছাড়াও আমি সবসময় যে ইরানের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝেছি যে ইরানের ভেতরে বেঞ্জামিন নেতানিয়াহু যে পরিমাণ ইমেজ সংকটে ভুগছেন, যুদ্ধ থেমে গেলে ওনার ওনার ক্ষমতায় থাকা হবে না। ওনার ব্যক্তিগত কারণেও যুদ্ধটা দরকার, যদিও ব্যক্তিগত কারণের জন্য এত বড় ধ্বংসযজ্ঞ কখনো কেউ করে না, কিন্তু এই ক্ষেত্রে দুয়ে দুয়ে চার হয়ে গেছে। এখন উনি এটাকে ইউজ করছেন। এটা হচ্ছে একটা মূল বিষয়। ডোনাল্ড ট্রাম্প আজকে সন্ধ্যায়, বাংলাদেশি সময় বা মধ্যপ্রাচ্যের সময় সন্ধ্যায়, একটা পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে গভীর সমুদ্রে আসবে, আমরা সেই সব জাহাজকে খুঁজে খুঁজে বের করব এবং তাদের উপরে ব্যবস্থা নিব। সেটা কি ব্যবস্থা? সেটা কি আক্রমণ, নাকি নৌবাহিনী দিয়ে কোনো ধরনের ক্ষতি সাধন, নাকি আটক, এটা উনি উল্লেখ করেননি। তবে উনি নৌবাহিনীকে দিয়ে একটা কিছু একটা করবেন, সেই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। এখানে হরমুজ প্রণালী দিয়ে যারা ইরানকে টোল দিবে, বিশেষ করে তিনি টোলটা দেওয়ার ক্ষেত্রে অপারগ। উনি ইরানকে টোল দিতে পছন্দ করছেন না, এটা পছন্দ করার কথা না। আর ইরান যদি টোল নিতে থাকে বা ইরানের যদি পূর্ণ ক্ষমতা হরমুজ প্রণালীর উপর থাকে, তাহলে সেটা আমেরিকার জন্য মোটেও সুখবর না অ্যাকচুয়ালি। কারণ যদি হরমুজ প্রণালী না থাকে আমেরিকার কন্ট্রোলে, বা আমেরিকা ভুক্ত যারা আছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, এদের কাছেও যদি না থাকে মিনিমাম, তাহলে তো এই যুদ্ধে অ্যাকচুয়ালি আমেরিকা পরাজিত হয়ে গেল বলে ধরা হয়। তো হরমুজ প্রণালীকে কিন্তু উনি খুব কঠিন ভাবে ধরে আছেন। উনি চাচ্ছেন যে হরমুজ প্রণালী উনি ছাড়বেন না। আর হরমুজ প্রণালী আলোচনার টেবিলে কিন্তু এই হরমুজ প্রণালী একটা মেইন পার্ট রেখেছে যে জেডি ভেন্স রাজি হননি আলোচনাটার একটা সিদ্ধান্ত আসতে, একটা ডিলে আসতে। তো উনি শিপিং যেসব লাইন আছে, যেসব জাহাজগুলো টোল দিয়ে আসবে, যেসব দেশ টোল দিয়ে আসবে, সেসব টোল বন্ধ করার জন্য উনি একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছেন। উনি ব্যান করবেন এটা বলেছেন। উনি ইরানকে সুবিধাজনক সময়ে ধ্বংস করে দিবেন। মানে 21শে এপ্রিল যখন যুদ্ধবিরতিটা শেষ হবে, সেই তারপর থেকে যে উনি আরেকটা যুদ্ধের পায়তারা করছেন, এটা কিন্তু প্রকারান্তরে বলেই দিচ্ছেন। আসলে যুদ্ধটা কি হবে কি হবে না, এই আরো 10 দিনের মধ্যে এটা বোঝা যাবে। কারণ এখনো যে ইতিবাচক, মোটামুটি ইতিবাচক, এখানে তারা জেডি ভেন্স এবং বাগের গালিবাফ যে বসে আলোচনা করেছেন, এটা যে মোটামুটি একটা আলোচনা হয়েছে, এটাও কিন্তু একটা ইতিবাচক ব্যাপার। ইতিবাচক ব্যাপার না হলে কিন্তু আলোচনাটাই হতো না। তো এই ইতিবাচকতা ধরে রেখে যদি আলোচনাটা আরেকটু এগিয়ে যায়, সেই এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে আমার মনে হয় আরো 10 দিনে আরো নাটকীয় অনেক কিছু পরিবর্তন হতে পারে, বা আরো রণপ্রস্তুতি সবাই নিতে পারে। একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য রণপ্রস্তুতি নিতে পারে। কিন্তু আটলান্টিকের ওপার থেকে মিত্রহীন অবস্থায় ইউরোপ যেখানে ট্রাম্পকে সাহায্য করছে না, সেই অবস্থায় উনি কত দূর কি করতে পারবেন বা করতে চাচ্ছেন, সেটা একটা দেখার বিষয় আছে। এদিকে ইরান চায়নাকেও উনি হুমকি দিয়ে রেখেছেন যে চায়না যদি ফ্রেজাইল সিজফায়ারের মধ্যে সুযোগ নিয়ে, যদি যেটা আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে যে চায়না চেষ্টা করছে বা পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে ইরানকে, সামরিক অস্ত্র। তো এটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এটা যদি চায়না করে থাকে, তাহলে তাদের উপর খুব খারাপ
সিদ্ধান্ত নেওয়া হবে। আর কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের শি জিনপিং এর সাথে চায়না সফরে যে মিটিং করার কথা আছে সেটা হয়তো উনি ক্যান্সেল করেও দিতে পারেন। এই ধরনের একটা হুমকি বা এই ধরনের একটা কিছু বলতে চাচ্ছেন, যদিও কোনো ধরনের নেগেটিভ কাজই এখন আমেরিকার জন্য গলার কাটা হয়ে যেতে পারে। আমেরিকা অনেক বড় শক্তি থাকা সত্ত্বেও এটা কিন্তু আমেরিকা এখন একটু চাপে আছে। আমেরিকা চাপে আছে এবং আমেরিকার জনগণও এই যুদ্ধটাকে সাপোর্ট করছে না। যদি সাপোর্ট করতো তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এই নেগোসিয়েশনে বসতো না। এখন আমাদের দেখার বিষয় আছে যে 21শে এপ্রিল যে যুদ্ধটা হবে, সরি, সেই যুদ্ধটা মানে যুদ্ধ শেষ হলেই তো যুদ্ধ অবস্থা শুরু হয়। তখন কি তারা আবার যুদ্ধ অবস্থায় ফিরে যাবে কিনা? যুদ্ধ অবস্থায় ফিরে যাওয়ার আগে কিন্তু আমেরিকাকে অনেকবার ভাবতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সামনে ইলেকশন, এই ইলেকশনে উনি যদি জিততে চান তাহলে তার ইতিমধ্যেই যে তার মুদ্রাস্ফীতি তার দেশে 3% বেড়েছে সেটা কমিয়ে আনতে হবে। কিন্তু যুদ্ধ শুরু হলে এটা 3 থেকে আরো বেশি পার্সেন্টেজ বাড়বে। তখন কিন্তু আমেরিকার জনগণ আসলে একটা ক্ষেপণাস্ত্র মারলে ইরানের যেই ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় যখন আমেরিকার জনগণ তাদের লাক্সারি লাইফ লিড করতে না পারে, কারণ তারা এতে অভ্যস্ত। তাদের ইনফ্লেশন বাড়লে, তাদের জীবনযাত্রা ব্যাহত হলে তারা প্রতিক্রিয়া চরম ভাবে করে, এটা আসলেই করে। আসলে এগুলো নিয়ে তারা চিন্তিত, এই জন্য এগুলো কমায় আনার জন্য যুদ্ধটা তার থামিয়ে দিতে হবে। এখন যুদ্ধটা থামিয়ে দেওয়ার জন্য 21 তারিখের পরে যুদ্ধ করাটা কিন্তু ভালো অপশন না। এটা শুধুমাত্র ইরানের সুবিধার জন্য বা আহ, বা ডোনাল্ড ট্রাম্পের জামাই মহোদয় জ্যারেড কুশনারকে খুশি রাখার জন্য এটা সে করতে পারে, বা ইসরায়েলকে খুশি রাখার জন্য, বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি রাখার জন্য এটা করতে পারে। কিন্তু এটা আসলে খুব বেশি ফলপ্রদ হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। এখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসমাইল বাগাই, যিনি তাদের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র, উনি বলেছেন যে আমরা আলোচনার ক্ষেত্রে টেবিলে আমাদের ছিল ইউরেনিয়াম ইস্যু, হরমুজ স্ট্রেইট, আমাদের যুদ্ধের কত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ গুলো দেবে আমেরিকা এটার জন্য, আর নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে। যেসব জায়গায় $120 বিলিয়ন নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে তুলে নেওয়ার জন্য তারা বলেছে। এইসব মেইন পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি। আমরা চাচ্ছি যে মেইন 10টি পয়েন্ট তারা কথা শুনুক। সেক্ষেত্রে মেইন 10টা পয়েন্টের মধ্যে লেবানন ইস্যু আছে, লেবাননকে যেন, এটা খুবই আলোচনা কিন্তু তারা প্রথমেই রাখছে লেবাননে হামলা করা যাবে না। লেবাননে হামলা করলে এই যুদ্ধবিরতি টিকবে না, ইভেন যুদ্ধটা বা কোনো ডিলে বা কোনো অ্যাকর্ড বা কোনো ফয়সালা হবে না। ইসলামাবাদে যেটা হয়নি সেটা কোথাও হবে না। এটা তাদের এখনকার পর্যন্ত স্টেপ। কারণ ইরানও বুঝতে পেরেছে যে আমেরিকা যেহেতু নেগোসিয়েশন বসেছে, তাই আমেরিকার কাছাকাছি একটা মানে আমেরিকার সুবিধা মতো কোনো ডিল আমেরিকা এখন করতে পারবে না। বাগের খলিফা অবশ্য পাকিস্তানের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন যে পাকিস্তান বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে যে মিটিং এর আয়োজন করেছে ইউএস এর সাথে, এটার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এবং ইরানের ইস্যু নিয়ে ইরান এখন আর ছাড় দিবে না। ইরানের এই ডিলগুলো মেনেই ইরান যেই সব শর্তে ইউএস এর সাথে বসেছে এইসব মেনেই তাদের যুদ্ধ বিরতিটা কার্যকর করতে হবে, এবং যুদ্ধটা ভবিষ্যতে না হওয়ার শর্ত ওই 10টা ইস্যু, যেখানে লেবাননকে আলোচনার মধ্যে নিয়ে আসা বা লেবাননের উপর হামলা বন্ধ করা, পরমাণু শান্তির ক্ষেত্রে ইরান পরমাণু ব্যবহার করতে পারবে সেটা করতে দেয়া, তাদের যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত ওই 12 দিনের যুদ্ধ যেটা হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার, সেটাতে যে ক্ষতি হয়েছে, অপারেশন এপিক থিওরিতে এখনকার 40 দিনে যেগুলো ক্ষতি হয়েছে সেই সব ক্ষতি পূরণ দেওয়া, যেসব নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নেওয়া, হ্যাঁ, হরমুজ স্ট্রেইটে ইরানের সর্বজনীন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ক্ষেত্রে কোনো বাধা না দেওয়া, এগুলা সবই করেছে। এবং এই অঞ্চল থেকে আমেরিকার যত সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং ভবিষ্যতে কোনো ধরনের আক্রমণ করা থেকে আমেরিকা বিরত থাকবে সেই প্রতিশ্রুতি কার্যকরভাবে দেওয়া, এগুলার যদি মেনে যায়, বাগের গালিবা বলেছেন যে তাহলে ইরান
যুদ্ধ বিরতির ক্ষেত্রে, কার্যকর যুদ্ধ বিরতি বা স্থায়ী যুদ্ধ বিরতি বা স্থায়ী শান্তি চুক্তির ক্ষেত্রে রাজি আছে, আদারওয়াইজ তারা রাজি হবে না। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একটি তথ্য প্রকাশ করেছে যে ইরানের হামলায় এখন পর্যন্ত 5,000 নারী, 2,000-এর উপরে শিশু এবং অনেক ব্যাপক সংখ্যক লোকজন মারা গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা তেহরান, খুজেস্তান, লারেস্তান, ইস্পাহান, কেরামানশাহ, ইলেম এইসব জায়গায় হামলাগুলো, এই কয়েকটা প্রদেশে বেশি হামলা হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে ক্যাপিটাল সিটি তেহরানে, তারপরে ইস্পাহানে। খুজেস্তান, লারেস্তান, কেরমানশাহ তো হয়েছে কিন্তু এত ব্যাপক মাত্রায় না। আর নাতানজ পারমাণবিক কেন্দ্রে হয়েছে অনেক বেশি। কোম সিটিতে হয়েছে, যেটা খামেনি, আয়তুল্লাহ খামেনির জন্মস্থান, ওখানে হয়েছে, অনেক বেশি হয়েছে। মানে ওই নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ক্ষেত্রে ওইখানে হয়েছে, কিন্তু তেহরান আর ইস্পাহানে অনেক হয়েছে। ইরানের ডেপুটি স্পিকার একটা ঘোষণা দিয়েছেন যে ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবেই উনি বলেছেন যে হরমুজ খালের কন্ট্রোল ইরান কখনো ছাড়বে না এবং টোল নেওয়া থেকে কেউ কখনো বিরত হবে না, সেটা যেভাবেই হোক না কেন। এই যুদ্ধের যতগুলা পয়েন্ট ইরান দিয়ে রেখেছে, এইসব সত্য থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। এখন এতগুলো পয়েন্টে আমরা যে বললাম, ইরান চাচ্ছে, এগুলো চাচ্ছে, আবার আমেরিকাও কিন্তু এটা দিতে চাচ্ছে না। দিতে চাইলে তো ডিলটা হয়েই যেত। আমেরিকা কি চাচ্ছে? আমেরিকা চাচ্ছে যে ভাই আসো আমরা একটা ডিল করি, সেখানে তোমাকে কিছু টোল নাও, ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি, ইউরেনিয়াম গুলো ছেড়ে দাও, ইউরেনিয়াম গুলো আমাদের এমন একটা জায়গায় দাও যে 420 কেজি ইউরেনিয়াম যেটা আছে তোমার, সেটা তুমি আমাদের 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 হাওলা করে কোনো একটা দেশে দাও যেখানে আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইউরেনিয়াম গুলো, সমৃদ্ধ করা হয়েছে যেসব ইউরেনিয়াম গুলো, সেগুলো দাও। আমাদের মার্কিন ঘাঁটিগুলো আমাদের এখানেই থাকবে। হরমুজ প্রণালী দিয়ে তোমার কোনো কর্তৃত্ব থাকুক, কিন্তু সেটা যেন আমেরিকা বা তার মিত্রদের জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি না করতে পারে, সেটা এটা চাচ্ছে। মানে আরো, আর লেবাননে হামলা চলবে, এটা ইসরায়েল যেহেতু চায়, সেটা ডোনাল্ড ট্রাম্প চায়। ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো আপত্তি থাকার কথা ছিল না, কিন্তু ইসরায়েলের চাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পও চাচ্ছেন যে এখানে হোক না। এমন করো কেন? তোমার ইরানে তো আর আমি হামলা করছি না। কিন্তু ইরান হুতি এবং হিজবুল্লাহকে ছেড়ে আমার মনে হয় না যে কোনো একটা ডিলে যাবে। লেবাননে হামলা করা মানে হচ্ছে হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া, ইসরায়েল যেটা করতে চাচ্ছে। এগুলো মানতে চাচ্ছেন। আবার জেডি ভ্যান্সও ব্যর্থ হয়ে ফিরে গেলেন। ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পরে আবার আর একটা সাইকোলজিক্যাল ওয়ার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে শুরু হয়েছে, যেখানে সমান প্রস্তুতির কথা বলা হচ্ছে, যেখানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে উনি ব্যাপক ধ্বংসযজ্ঞের একটা হুমকি দিয়ে রাখছেন, যাতে এই 10 দিনের মধ্যে কোনো একটা আলোচনার ক্ষেত্রে সাইকোলজিক্যালি ইরান একটু চাপে থাকে। অবশ্যই আমেরিকা এখান থেকে এত সহজে সরে যাবে না, গোপনে গোপনে তার সামরিক শক্তিটাও এখানে অনেক বাড়াবে। হরমুজ স্ট্রেইটটাকে কিভাবে নিয়ন্ত্রণে যাওয়া যায় সেগুলোর প্যান্টাগন করছে, সেন্টকম করছে না এমন না। মার্কো রুবিও ও কিন্তু বসে নেই, তারা ইন্টারন্যাশনাল কূটনীতি সে অন্য কোনো দিক দিয়েও চালু করছে। স্পেন তো এখন আর আমেরিকার পক্ষে নেই, স্পেন চলে গেছে আমেরিকার বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স নিজের মতো চলতে শুরু করেছে। হল্যান্ডও বলছে যে আমাদের ইউরোপীয় ইউনিয়নে একটি সামরিক শক্তি দরকার, যেটা নিজেদের সুরক্ষা নিজেরা দিতে পারবে, এমন নেটোর বাইরেও। আবার আমেরিকার খুব কাছের প্রতিবেশী কানাডা, তারা বলেছে যে আমেরিকার সেনাবাহিনীর জন্য যে সেনাবাহিনী থেকে যে একটা পার্সেন্টেজ কানাডিয়ান সেনাবাহিনীর থেকে যে একটা 70% যে টাকা আমেরিকাকে দেওয়া হতো আগে, সেটা এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে এটাই শেষ। আজকের দিন থেকে সেটা নতুন পুরনো ইতিহাস, আমরা দিচ্ছি না। তার মানে কানাডাও এখন আর সরাসরি যুদ্ধে, মানে সরাসরি আমেরিকার সামরিক বাহিনীর সাথে যুদ্ধ বলেন বা অর্থনৈতিক কোনো আতাতে বলেন সেটার সাথে জড়িত না, তারা নিজেদের লাভের কথা ভাবছে। যত কিছু যাই হোক, আমেরিকার একটা মেরুকরণ আছে, আমেরিকার একটা কোয়ালিশন আছে,
সবকিছু যাওয়ার পরেও দেখা যাবে যে দিন শেষে তারা এক হয়ে যাবে। কিন্তু ইরান 40 দিন টিকে থেকে একটা শক্তি প্রদর্শন করে পৃথিবীকে কিন্তু চমকে দিয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে ইরান তাদের শিক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বুদ্ধি, প্রকৌশল এগুলোতে যেই ধরনের ইনভেস্টমেন্ট করেছে সেটা মধ্যপ্রাচ্যের অন্যান্য সব দেশের তুলনায় বা এই সারির মিডল সারির এইসব দেশের তুলনায় অনেক বেশি পরিমাণ হেল্পফুল হয়েছে তাদের সবার জন্য। পুরো পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার জন্য এটাই এনাফ ছিল। এজন্যই ইরান পেরেছে। ইরানের এই ইরানের এই যে ব্যাপক বুদ্ধিমত্তার পরিচয়, এটা কিন্তু একদিনে হয়নি। কারণ আপনি দেখেন, যখন তারা পাকিস্তানে ইসলামাবাদের শারিনা হোটেলে মিটিং এ গেল, সেখানে তাদের পুরো ৮৬ জনের মধ্যে ৮-১০ জন ছিল পিএইচডি হোল্ডার, সবাই ডক্টরেট। আমি প্রশংসা করার জন্য বলছি না, তারা বুদ্ধিভিত্তিক চর্চায় কতদূর এগিয়ে গিয়েছে এটা বোঝার জন্য বলছি। এর মানে এই না যে ইরান যুদ্ধ হলে পেরে যাবে বা ইরান টিকে থাকবে। ইরান আলটিমেটলি পারবে না, কিন্তু তারা যেটা পারবে সেটা হচ্ছে যে ঠেকিয়ে রাখতে পারবে এবং আমেরিকার মতন পরাশক্তিদেরকে, ইসরায়েলের মতো পরাশক্তিদেরকে ভাবতে শেখাবে যে কিভাবে টিকে থাকতে হয় একটা ক্ষুদ্র দেশের কাছে। এটা আমেরিকা ইসরায়েলের জন্য বিরাট নৈতিক পরাজয়। এবং এই যে নৈতিক পরাজয় থেকে কিন্তু আমেরিকার প্রতিদ্বন্দ্বী চায়না এবং রাশিয়া অনেক কিছু নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমেরিকার জন্য টেকনিক্যাল পরাজয়। ধন্যবাদ। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।